ক্লাস 11-এর আজকে টপিক ভ্যালেন্স বন্ড থিওরি আর হাইব্রিডাইজেশন। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে হাইব্রিডাইজেশন একটা পার্ট, কিন্তু সেটা পড়তে গেলে আমাকে আগে ভ্যালেন্স বন্ড থিওরিটা জানতে হবে। তাহলে যৌগগুলোর যে সমযোজী যে যৌগ বা কোভ্যালেন্ট যে কম্পাউন্ড, তাদের কীরকম স্ট্রাকচার হয় বা তারা কিভাবে গঠিত হয়, তাদের অভিলেপনটা কিভাবে হয়। আগের দিন বলেছিলাম যে ইলেকট্রন ক্লাউডের সঙ্গে ইলেকট্রন ক্লাউডের অভিলেপনের ফলেই কোনো একটা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। কেমন? তাহলে এই অভিলেপনটা কিভাবে হয় সেই সংক্রান্তই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, VBT সংক্ষেপে। 1927 সালে বিজ্ঞানী হেইটলার এবং লন্ডন এই ভ্যালেন্স বন্ড থিওরি বা VBT দেন। এরপর এর মধ্যে কিছু ডিফেক্ট থাকে, সেটা দূর করার জন্য পাউলিং এবং স্লেটার্স এটা দূর করেন ডিফেক্টসগুলো, এবং তখন তারা এই হাইব্রিডাইজেশন টার্মটা নিয়ে আসেন। কেমন? এটা নিয়ে আলোচনা। তাহলে ফার্স্ট হচ্ছে VBT বা ভ্যালেন্স বন্ড থিওরি কি। দেখো, VBT এর কতগুলো তত্ত্ব আছে বা ভ্যালেন্স বন্ড থিওরির কতগুলো তত্ত্ব আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে দুটো পরমাণু একটি করে ইলেকট্রন সমন্বিত। তাহলে দুটি পরমাণুর 1 নম্বর পয়েন্ট, দুটি পরমাণু একটি করে ইলেকট্রন সমন্বিত যে পারমাণবিক কক্ষকগুলো আছে, পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এবার দেখো এই ব্যাপারটা কি। তার মানে হচ্ছে ধরো হাইড্রোজেনে কি 1s1, তাই তো H2 অণু গঠিত হবে। দুটো হাইড্রোজেন পরমাণু, একজনের হচ্ছে 1s1 আর একটা হাইড্রোজেন পরমাণু তারও হচ্ছে 1s1। তাহলে একটা করে ইলেকট্রন তাদের পরস্পরের অভিলেপনের ফলে, মানে কি যেটা বলেছিলাম ইলেকট্রন ক্লাউডের সঙ্গে ইলেকট্রন ক্লাউডের যে অভিলেপন, তার ফলে H2 অণু গঠিত হবে। এখন কথা হচ্ছে তাহলে ইলেকট্রন এটা তো রিপালশন হওয়ার কথা, তাই না? কারণ দুজনই তো নেগেটিভ চার্জ। বলা হলো দেখা যায় যদি এখানে ক্ষেত্রে যে ইলেকট্রন একটি করে যে ইলেকট্রন তাদের ঘূর্ণন যদি বিপরীতমুখী হয়, ঘূর্ণন এর আন্ডারেই বলছি, ঘূর্ণন বিপরীতমুখী হলে দুজনকার চৌম্বক ক্ষেত্র বিপরীত চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়, যার কারণে বন্ধন দৃঢ় হয়। যেমন এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অভিলেপন কক্ষকগুলোর, দুটো যে কক্ষকের মধ্যে অভিলেপন হচ্ছে সেই কক্ষকগুলির অভিলেপন অঞ্চল যত বেশি হবে বন্ধন তত দৃঢ় হবে। কেমন? থার্ড পয়েন্ট সেটা হচ্ছে মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলি অযুগ্ম ইলেকট্রন থাকে ভূমিস্তর, মানে যখন পরমাণু অবস্থায় আছে, বা
উদ্দীপিত অবস্থায় মানে এক্সাইটেড কন্ডিশনে, উদ্দীপিত অবস্থায় পরমাণুটির পরমাণু বললে ভুল হবে, বলো মৌলটি ঠিক সেই সংখ্যক যোজ্যতা প্রদর্শন করে। মানে যতগুলো অযুগ্ম ইলেকট্রন, সেই অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে ওর যোজ্যতার সংখ্যা। কতগুলো যোজ্যতা? না, যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওর যোজ্যতা। ফোর্থ পয়েন্ট হচ্ছে বন্ধনে অংশগ্রহণকারী কক্ষকগুলি ছাড়া বাকি কক্ষকগুলি বন্ধনে যারা অংশগ্রহণ করছে সেই কক্ষকগুলো ছাড়া বাকি কক্ষকগুলো তাদের স্বাধীন সত্তা বজায় রাখে। কেমন? এখন এইটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মূল বক্তব্য। এখন এই জায়গায় এই যে 3 নম্বর পয়েন্টটা সেই জায়গাতে একটা প্রবলেম দেখা গেল। ঠিক আছে, এই 3 নম্বর পয়েন্টে কি বলা হলো? মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে, ভূমিস্তর বা উদ্দীপিত অবস্থায় মৌলটি ঠিক সেই সংখ্যক যোজ্যতা প্রদর্শন করে। এই জায়গাটা একটা প্রবলেম দেখা গেল। কি প্রবলেমটা? যেমন দেখো, আগের দিনের ক্লাস যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে আমরা বলেছিলাম যে সালফারে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটা? না, সালফারে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কিন্তু 2টো মাত্র। তাহলে ও তো পরমাণু অবস্থায় ওর যোজ্যতা তো 2 হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছিলাম কি পরিবর্তনশীল সমযোজ্যতা। এটা শুধু সালফার নয়, ফসফরাসের ক্ষেত্রেও তাই, আয়োডিনের ক্ষেত্রেও তাই, ক্লোরিনের ক্ষেত্রেও তাই, এরকম অনেক পরমাণুই আছে। তাহলে সালফারের ক্ষেত্রে 2 ছাড়াও ওরা 4 যোজ্যতা প্রদর্শন করে, 6 যোজ্যতা প্রদর্শন করে। তাহলে এগুলো কিভাবে আসছে? এগুলোকে দূর করার জন্যই যে কারা এগিয়ে এলেন, কে? না, স্লেটার অ্যান্ড পাউলিং। তারা তাদের মতামত দিলেন। তারা কি বললেন যে কোনো একটা মৌল যখন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে তখন শুধুমাত্র তাদের পরমাণু অবস্থায় উপস্থিত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দিয়ে তাদের আমরা যোজ্যতা নির্ধারণ করতে পারবো না। তাহলে কি ব্যাপারটা হয়? তার জন্য তারা হাইব্রিডাইজড বা সংকরায়িত কক্ষকের ধারণা দিলেন। সেই সংকরায়িত কক্ষকের ব্যাপারটা কি? তারা বললেন যখন কোনো একটা মৌল যখন রাসায়নিক বিক্রিয়া বা মৌলের পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তখন সে বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে উদ্দীপিত হয়। এই উদ্দীপিত হওয়ার সময় তার যে বহিস্থ কক্ষপথ, সেখানে যে যুগ্ম ইলেকট্রনগুলো আছে, মানে যারা জোড়বদ্ধ অবস্থায় আছে, সেখান থেকে ইলেকট্রন শক্তি গ্রহণ করে অপেক্ষাকৃত উচ্চ শক্তিস্তর কক্ষকে স্থানান্তরিত হয়। কেমন? এবং উচ্চ শক্তিস্তর কক্ষে অযুগ্ম ইলেকট্রন রূপে থাকে। তার ফলে পরমাণু কি হচ্ছে? অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়ছে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলো কি হয় না বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এই যে নতুন যে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট কক্ষক গঠিত হচ্ছে সেগুলোকে বলা হলো সংকরায়িত কক্ষক। আর এই যে প্রসেসের মাধ্যমে যৌগ গঠন হবে বা বন্ধন গঠন হবে তাকে বলা হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, এটা কে বললেন? না, পাউলিং আর স্লেটার। তাহলে কি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো। যেমন ধরো সালফারের ব্যাপারটা।
ধরো সালফার, সালফার এর ইলেকট্রনিক কনফিগারেশন কি না, সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4, এই হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন। এছাড়া দেখো যখনই 3 চলে আসছে তার মানে এর নিশ্চয়ই 3dও আছে, কিন্তু এটা কি ভ্যাকেন্ট কন্ডিশনে আছে। তাহলে আউটারমোস্ট যেটা সেল সেটা কোনটা, এটা 3 নম্বরটা। তাহলে সবসময় কি হয়, বন্ধন গঠনে ভালো করে বুঝবে, হাইব্রিডাইজেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যতদিন কেমিস্ট্রি পড়বে ততদিনই লাগবে। তাহলে এই যে 3 নম্বর কক্ষপথটা, এর ইলেকট্রনগুলোই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে ভেঙে দেখাই, তাহলে এস ইন গ্রাউন্ড স্টেট, আগের দিনে একটু বলেছিলাম গ্রাউন্ড স্টেট মানে কি, যখনও পরমাণু অবস্থায় আছে, ইন গ্রাউন্ড স্টেট, এই কন্ডিশনে আছে। তখন কি হচ্ছে না, দেখো এটা হচ্ছে 3s 3p আর 3d। কেমন, এটা হচ্ছে 3s 3p আর 3d, কেমন। তাহলে এখানে ইলেকট্রন কটা আছে, দুটো। এখানে কটা ইলেকট্রন আছে, 4টে। কুণ্ডের সূত্র অনুযায়ী ভর্তি করলো। তাহলে এই জায়গাগুলোয় আমরা কটা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি, দেখো দুটো অযুগ্ম ইলেকট্রন। তাহলে এই দুটো অযুগ্ম ইলেকট্রন দিয়ে যৌগ গঠনের ব্যাখ্যা যদি যাই, তাহলে আমরা H2S গঠনের ব্যাখ্যাটা বলতে পারবো। কেন, এখানে সালফার দুটো ইলেকট্রন ব্যবহার করে দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করেছে, কেমন। কিন্তু যখনই আমরা ধরো SO2 তে যাচ্ছি, SO2 এখানে কিরকম বন্ধন, অক্সিজেন তো ডবল বন্ড করে, তাহলে এই বন্ধন, তাহলে এই 4টে বন্ধন সবকটাই সমযোজী, কারণ দুটোই সবকটাই অধাতু আছে। তাহলে এই 4টে বন্ধন গঠনের ব্যাখ্যা আমরা কিভাবে পাবো, তাহলে এর জন্যই দরকার হলো কার, এটা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, এর জন্য দরকার হলো কার না, এর জন্য দরকার হলো পাউলিং অ্যান্ড স্লেটার্সের যে সংশোধন সেটা, বা হাইব্রিডাইজেশন দরকার। তখন ওরা কি বলেন, সালফার যখন SO2 ফর্ম করতে যাচ্ছে, তখনও বাইরে থেকে কিছু পরিমাণ এনার্জি নিয়ে কি হচ্ছে না, ও এক্সাইটেড কন্ডিশনে যাচ্ছে। সালফার ইন কি হচ্ছে, এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট, সেটাকে আমরা স্টার দিয়ে এরকম প্রকাশ করি, কেমন। তাহলে এখানে কি হচ্ছে, 3sটা যা আছে, কেন এটা দরকার নেই, কারণ আমার 4টে বন্ড দরকার, যতটা ওর দরকার ততটাই এনার্জি নেবে। বাকিটা কি, এই ধরো 3p আর এই ধরো 3d। তাহলে এখান থেকে যা আছে 4টে বন্ধন দরকার, তাহলে এখান থেকে যদি ও একটা ইলেকট্রনকে এখানে ট্রান্সফার করতে পারে, তাহলে কটা হলো, 4টে ফাঁকা জায়গা, 4টে অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেল, সেগুলি এবার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে এখানে অক্সিজেনের সঙ্গে সহজেই বন্ধন করতে পারবে, কেমন ক্লিয়ার ব্যাপারটা। এইভাবে ওরা কিন্তু নিজের যতগুলো ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রনের প্রয়োজন, বা যতগুলো বন্ধন গঠনের জন্য অযুগ্ম ইলেকট্রনের প্রয়োজন, সেটা নিজেরা সাজিয়ে নেয় কীভাবে, বাইরে থেকে এনার্জি গ্রহণ করে। তাহলে এই অরবিটালগুলোকে কি বলা হবে, হাইব্রিডাইজড অরবিটাল, কেমন। এরকম আরেকটা এক্সাম্পল আরেকটা দেখায়, যেমন ধরো যদি SO3 এর কথা বলি, SO3, তাহলে S ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও, এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে গঠনটা কিরকম, তো তোমার বন্ধন কটা না, 6টা বন্ধন। তাহলে এখানে 6টা বন্ধন করতে গেলে কি করতে হবে, সেই সালফার তার জন্য যে তুমি এটাকে দেখিয়ে তারপর এটাকে না, একবারে তুমি এটাকেই দেখাতে পারবো, যেহেতু তুমি এখানে 6টা বন্ধন পেয়ে যাচ্ছ। তাহলে সালফার ইন এক্সাইটেড স্টেট, স্টার্ট দিলাম, তাহলে 3s 3p, এটা তাহলে 3s থেকে এই একটা ইলেকট্রন, এই এখান থেকে যে ইলেকট্রন ছিল সে ট্রান্সফার হবে, এখান থেকে যে ইলেকট্রন ছিল সেও এখানে ট্রান্সফার হবে, কেমন। দেখো 6টা জায়গা পেয়ে যাবে। তার জন্য এইটা করতে হবে না, যখন আমরা SO3 যাব তার জন্য এটা গিয়ে এটা যেতে হবে না, তুমি একবার ডাইরেক্ট এটা করতে হবে। তাহলে আমরা কি করে বুঝবো
চারটে লাগবে না ছটা লাগবে, দুটোকেই ট্রান্সফার করতে হবে না একটাকে ট্রান্সফার করলেই হবে, দেখতে হবে কটা বন্ড ফর্ম করে, কেমন সেই বুঝে আমাকে এটাকে আঁকতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হাইব্রিডাইজড কক্ষক বা হাইব্রিডাইজড অরবিটাল বা সংকরায়িত কক্ষক। তাহলে এই আশা করি এই হাইব্রিডাইজড কক্ষকের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার কথা হচ্ছে যে হাইব্রিডাইজেশন, কোনো একটা যৌগের মধ্যে উপস্থিত যে কেন্দ্রীয় পরমাণু তার হাইব্রিডাইজেশন কত, সেটা কিভাবে আমরা বলি। দেখো, কোনো একটা যৌগের মধ্যে যে সেন্টার অ্যাটমটা আছে বা কেন্দ্রীয় পরমাণুটা আছে তার যতগুলো এস কক্ষক, যেমন এখানে কটা এস কক্ষক ব্যবহৃত হচ্ছে, একটা, এইটা SO3 গঠন করতে একটা। যতগুলো পি কক্ষক, কতগুলো পি কক্ষক ব্যবহৃত হচ্ছে, তিনটে। যতগুলো ডি কক্ষক, কতগুলো ডি কক্ষক ব্যবহৃত হচ্ছে, না দুটো। তার মধ্যে যেগুলো সিগমা বন্ড করবে, কেমন, বা যেখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, সেগুলোকে নিয়ে সেগুলোকে লেখার পদ্ধতি কি বলা হচ্ছে বা লেখাটা কি বলা হচ্ছে, তার হাইব্রিডাইজেশন। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলে যাই। যেমন H2S এর ক্ষেত্রে ধরো, H2S এর ক্ষেত্রে তাহলে দুটো হাইড্রোজেন বন্ধন করবে, তার মানে সালফার। তার দেখো দুটো লোন পেয়ার পড়ে থাকছে, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এই একটা লোন পেয়ার আঁকলাম, এই একটা লোন পেয়ার আঁকলাম, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। আশা করি বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার, কেমন। তাহলে এর ক্ষেত্রে দুটো হাইড্রোজেন এখানে বন্ডটা করেছে, কিভাবে দেখানো হয় এটা, না এবার এটা দেখানো হয় সালফার ইন, আচ্ছা আমি একবারে এখানেই লিখছি, সালফার ইন H2S, H2S, কেমন। তাহলে সেখানে এই হাইড্রোজেনের সঙ্গে ও একটা সিগমা বন্ড করেছে, আগের দিন সিগমা বন্ডের ব্যাখ্যা দিয়েছিলাম, হাইড্রোজেন সিগমা। এবার এটা তুমি, আমি এইভাবে আঁকছি, ডট করে আঁকছি কেন, হাইড্রোজেনটাকে পৃথক করে বোঝানোর জন্য। তুমি ডটে না আঁকতে পারো, একটু বাড়িয়ে লিখবে যাতে হাইড্রোজেনটাকে পৃথক করে বোঝানো যায়, কিন্তু অবশ্যই উল্টো স্পিন করবে, কেমন। তাই উল্টো স্পিন করলে স্টেবিলিটিটা বেশি হবে, কারণ বিপরীত চৌম্বক ক্ষেত্র কাজ করবে। তাহলে এখানে দেখো বন্ধন গঠনে কি, না এই যে এটা পড়ে আছে এটা অযুগ্ম ইলেকট্রন, এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর এই দুটো হচ্ছে সিগমা বন্ড। তাহলে হাইড্রোজেনের সঙ্গে এটা সিগমা বন্ড, হাইড্রোজেনের সঙ্গে এটা সিগমা বন্ড, কেমন। এবারে আমরা যাচ্ছি এস সালফার ইন, আমি এখানে একবার লিখছি SO2। তাহলে দেখো এখানে অক্সিজেনের সঙ্গে যে বন্ধনটা, কিন্তু দুটো যে বন্ধন করেছে সেটা একটা হবে, দুটো হবে দুটো অক্সিজেনের সঙ্গে সিগমা বন্ধন, এটা ধরো সিগমা, এটা ধরো সিগমা। তাহলে অক্সিজেনের সঙ্গে সিগমা, অক্সিজেনের সঙ্গে সিগমা। আর এই দুটো হবে, এটাকে তুমি ডটেড না করে এমনি কমপ্লিট লাইন করো, তাহলে পাইগুলোকে আমরা ডটেড করে দেবো না হয়, তাহলে এটা কমপ্লিট লাইনই করো, এটা সিগমা। এবার হচ্ছে বাকি যে দুটো বন্ড, দেখো দুটো অক্সিজেনের সঙ্গে কিন্তু পাই বন্ড, কেন, সিগমা বন্ড দুটো পরমাণুর মধ্যে একটা করেই সম্ভব, তার বেশি হবে না। তাহলে বাকিটা হচ্ছে কি, না পাই বন্ড। তাহলে এই দুটো হচ্ছে অক্সিজেনের সঙ্গে পাই, আর একটার সঙ্গে অক্সিজেনের সঙ্গে পাই, কেমন। তাহলে এই হচ্ছে ওর ঘটনা। একইভাবে SO3 তো যেতে পারি। এবার মনে রাখবে, সবসময় মনে রাখবে, এটা খাতায় নোট করবে তোমরা, যে হাইব্রিডাইজেশনে সিগমা আর লোন পেয়ারকে ধরবো, লোন পেয়ারকে কাউন্ট করব, কেমন। পাই বন্ড এ কাউন্ট হবে না, কেমন। তাহলে যদি সিগমা আর লোন পেয়ারকে ধরি, তাহলে হাইব্রিডাইজেশনে সিগমা আর লোন পেয়ারকে ধরবো, পাই বন্ড কাউন্ট হবে না। তাহলে এবার এই জায়গাটায় আমরা যাই দুটোতে। তাহলে এখানে দেখো একটা লোন পেয়ার কোথায় আছে, এসে আছে, তাহলে একটা এস ইউজ হয়েছে হাইব্রিডাইজেশনে, আর তিনটে পি, কারণ একটা লোন পেয়ার আছে আর দুটো সিগমা, তাহলে এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তাহলে H2S এ সালফারের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। ক্লিয়ার? এবার যাচ্ছি SO2 তে। SO2 তে দেখো কি হচ্ছে,
না একটা পাই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর দুটো সিগমা, দুটো পাই আছে কিন্তু তাদের ধরবো না। তাহলে কি হলো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এসে, আর পিতে আছে কটা, দুটো পি ইউজ হয়েছে, পাই তো ধরবো না, তাহলে দুটো পি সিগমাতে ইউজ হয়েছে, তাহলে sp2 এই হচ্ছে ওর হাইব্রিডাইজেশন। তাহলে এখানে এস এর হাইব্রিডাইজেশন কত। এবার যাচ্ছি SO3 এ, তার মানে এটা আমরা যাচ্ছি ইন SO3। কেমন, সেখানে কি হবে, সেখানে দেখো এই একটা সিগমা, এই একটা সিগমা, এই একটা সিগমা, বাকিগুলো কি পাই, বাকিগুলো কি পাই, বাকিগুলো কি পাই। তাহলে এখানে গঠনটা লিখতে হবে, এখানে হচ্ছে লোন পেয়ার আছে, তাহলে এটা পাই। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে এটা দেখো sp2 এর ক্ষেত্রেও কিন্তু sp2। ক্লিয়ার। তাহলে এই হচ্ছে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা। এবার প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের ব্যাপারটা আমি একটা করে এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি আর তাদের বৈশিষ্ট্য বলছি। কেমন, তাহলে ফার্স্ট আমরা হাইব্রিডাইজেশন যাবো, সব থেকে সরলতম হাইব্রিডেশন সেটা হচ্ছে কি না sp sp2 sp3, এরপর আসবে sp3d sp3d2, এসব অনেক আসবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে ফার্স্ট আমরা স্টার্ট করছি sp3 দিয়ে। সব থেকে সরলতম জৈব যৌগ কি, মিথেন। সেখানে কার্বন পরমাণু sp3 সংকরায়িত থাকে। মানে কি, sp3 সংকরায়িত মানে হচ্ছে একটা s কক্ষক ব্যবহৃত হবে কার্বনের, আর 3টে p কক্ষক ব্যবহৃত হবে। কেমন, তাহলে ফার্স্ট হচ্ছে কার্বন আমরা কার করব না, আমরা এখানে sp3 নিয়ে আলোচনা করছি, sp3 নিয়ে। তার আন্ডারে কাকে রাখছি, কার নিয়ে আলোচনা করছি, CH4 কে নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে ফার্স্ট আমার কাজ হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 আর 2p2। সবার জানা 1s2 ছটা, 1s2 2s2 2p2। তাহলে কার্বন ইন গ্রাউন্ড স্টেট, সেখানে কি আছে, বহিস্থ কক্ষকটা আমি সবসময় নেবো, তাহলে 2s আর 2p, এই হচ্ছে ওর বহিস্থ কক্ষক। এর কিন্তু d নেই, তাই না, 2s আর 2p, এটা হয়ে গেল 2s আর 2p, এই হচ্ছে ওর ইলেকট্রন বিন্যাস। কেমন, এবার এখানে কটা আছে ইলেকট্রন, দুটো, আর এখানে আছে দুটো। এখন CH4 মানে কটা বন্ধন করতে হবে, 4টে। কার্বন অলওয়েজ 4টে, তাই এক্সাইটেড স্টেটটা একদম ফিক্সড করে নেবে। দেখাচ্ছি এক্সাইটেড স্টেটটা। তাহলে কার্বন ইন এক্সাইটেড স্টেট, তাহলে সেখানে কি হবে, 4টে যেহেতু বন্ধন করতে হবে, ওকে এখান থেকে একটা ইলেকট্রনের ট্রান্সফার করতে হবে কোথায় না, পি তে একটা ট্রান্সফার করতে হবে। তাহলে এই আর এই, কেমন, এখান থেকে একটা ইলেকট্রন ও ট্রান্সফার করলো। তাহলে দেখো 4টে, ও কিন্তু 4টে বন্ধন করার মতন জায়গা পেয়ে গেল, ওভারল্যাপে এবার যেতে পারবে। তাহলে নেক্সট এবার হচ্ছে কার্বন ইন CH4। তাহলে কার্বন ইন CH4, তাহলে কি হয়, তাহলে এই একটা করে ইলেকট্রন আছে। এবার যে হাইড্রোজেনগুলো আছে, সব কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন তো একটা করেই বন্ড করবে, তাহলে কি সব কটা সিগমা বন্ড, তাই না। তাহলে সব কটা যদি সিগমা বন্ড হয়, তাহলে আমরা কমপ্লিট লাইন করলাম, হাইড্রোজেন সিগমা, হাইড্রোজেন সিগমা, হাইড্রোজেন সিগমা, হাইড্রোজেন সিগমা, আর একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন সিগমা, এই একটা হাইড্রোজেন সিগমা। কেমন, তাহলে এই নিয়ে এই সিগমা বন্ড যদি করি, তাহলে এই এখানে কটা অরবিটাল ইউজ হচ্ছে, দেখো একটা এস ইউজ হচ্ছে আর 3টে পি, px py pz। তাহলে এখানে সংকরায়ন কত হলো, হাইব্রিডাইজেশন হলো, 1 নম্বর বলছি, হাইব্রিডাইজেশন কি হলো, কি হলো না sp3। কেমন, ক্লিয়ার আশা করি। এবারে স্ট্রাকচারটা কিরকম হয় সেটা নিয়ে আলোচনা করা হবে।
দেখো কার্বনের এই ধরো কার্বন অ্যাটম, তার কি হচ্ছে না এস অরবিটাল ইউজ হচ্ছে আর পি অরবিটাল ইউজ হচ্ছে এখানে। আর হাইড্রোজেনের কিন্তু সবকটাই এস অরবিটাল, কারণ হাইড্রোজেনের 1s1 সব এস অরবিটালগুলো এখানে ওভারলেপনে যাচ্ছে। তাহলে এর স্ট্রাকচারটাকে আমরা কিভাবে দেখাই? দেখো এই কার্বন, ওর অরবিটালগুলো এই 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 আর এই হচ্ছে ওদের অরবিটাল। কেমন? এবার এখানে হাইড্রোজেনের, এবার এটাকে তুমি যেহেতু পি অরবিটাল বলেছিলাম দুটো করে লোক থাকে, মানে এরকম একটা অঞ্চল থাকে, তাহলে তুমি এখানে এটাকে ছোট করে, অনেক বইতেই আছে এখানে এটাকে ছোট করে আবার এইভাবে দেখানো হয়, ঠিক আছে? এইভাবে নিয়ে এইভাবে দেখানো হয়, এইভাবে নিয়ে এইভাবে দেখানো হয় অনেক বই, ঠিক আছে? এবার হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কি করছে? তার এস অরবিটাল দিয়ে এর সঙ্গে অভিলেপনে যাচ্ছে, সিগমা বন্ড ফর্ম করছে, অভিলেপনে যাচ্ছে, সিগমা বন্ড ফর্ম করছে। যেমন এগুলোতে সব কে আছে না হাইড্রোজেন, এগুলোতে আছে হাইড্রোজেনের এস অরবিটাল গুলো এর সঙ্গে অভিলেপনে গিয়ে চারটে এই সিগমা বন্ড গুলো ফর্ম করেছে। কেমন? তাহলে এই হচ্ছে কি না, এটা যদি আরো সুন্দর করে করতে চাও তাহলে এই হচ্ছে এদের, এটা হচ্ছে ওদের অভিলেপন অঞ্চল। এই হচ্ছে ওদের অভিলেপন অঞ্চল, এই হচ্ছে ওর গঠন। কেমন? তাহলে এই sp3 সংকরায়ন আরো অনেক পরমাণুরই হয়, আরো অনেক যৌগের কেন্দ্রীয় পরমাণুর হয়। তার আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরো আর একটা এক্সাম্পল C2H6, মানে কি ইথেন। ইথেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, শুধু এখানে চেঞ্জটা কি হয় দেখো, C2H6 এর ক্ষেত্রে। তাহলে এখানে কার্বন, একটা কার্বনের ভালো করে একটু শুনবে। দেখো এখানে আগে আমরা জানি এর গঠনটা কীরকম, সি এই তিনটে হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেন, তাই তো? তাহলে যে কোনো একটা কার্বনকে ধরো, হাইড্রোজেন দুটো কার্বন, এখানে এই দুটোকে নিয়ে হচ্ছে আমাকে আলাদা আলাদা করে দেখাতে হবে, যদি দুটোরই একই। তাহলে এই কার্বনটা ধরলে দেখো এই কার্বনের সঙ্গে অন্য কার্বনটার সঙ্গে সিগমা, এই একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা, এই একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা, এই একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা। একইভাবে এই কার্বনটার সঙ্গে একটা সিগমা, এটা যদি C1C2 কার্বন বলি তাহলে C1 এর সঙ্গে একটা সিগমা আর তিনটে হাইড্রোজেনের সঙ্গে একটা করে সিগমা, তাহলে একই টাইপের। তাহলে আমরা যে কোনো C1 কার্বনটাকে ধরে এখানে ধরো করছি, তাহলে C1 ধরে করলে তাহলে একটা সিগমা হবে, এই সিগমাটা হবে কি না কার্বনের সঙ্গে, এই সিগমাটা হবে কার্বনের সঙ্গে, সিগমাটা হবে কার্বনের সঙ্গে, এই সিগমাটা। কেমন? এই সিগমাটা কার্বনের সঙ্গে, বাকি তিনটে সিগমা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে। কেমন? তাহলে একই রকম ব্যাপার। তাহলে আমাকে আগে ধারণাটা নিয়ে নিতে হবে যে কী ধরনের দেখতে, বা ওই বন্ধনটা কীভাবে গঠিত হয়। যেহেতু আমরা জানি যে কার্বন সর্বদাই চারটে বন্ধন করে, তাই আমাদের কাছে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তাহলে এই হচ্ছে কার্বন সিগমা, এই বাকি তিনটে হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে সিগমা। তাহলে এরও কিন্তু স্ট্রাকচারটা কী হবে না, বা এরও হাইব্রিডাইজেশন কী হবে না sp3, কারণ একটা S আর তিনটে P ব্যবহৃত হচ্ছে। এবার এর স্ট্রাকচারের কথা যায়, এর স্ট্রাকচারটা কীরকম হবে দেখো। তাহলে এই একটা কার্বন আর এই একটা কার্বন, দুজনেই কি হচ্ছে নিজেদের মধ্যে একটা করে সিগমা বন্ড ফর্ম করছে। কেমন? দুজনেই নিজেদের মধ্যে একটা করে সিগমা বন্ড ফর্ম করছে, হলো। এবার এখানে কি করছে, তিনটে হাইড্রোজেন, এখানে তিনটে হাইড্রোজেন, এভাবে বন্ড করছে। কেমন? তাহলে তিনটে হাইড্রোজেন আগেরটার মতনই ঘটনা ঘটছে না, এই
তিনটা হাইড্রোজেন কার্বন পরমাণুর সঙ্গে তার এস অরবিটাল দিয়ে সিগমা বন্ড ফর্ম করছে। কেমন? তাহলে এই হচ্ছে কার না C2H6 এর স্ট্রাকচার। ক্লিয়ার আশা করি? এইভাবে কিন্তু sp3 সংকরায়ন ঘটছে। তাহলে sp3 সংকরায়নের বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। তাহলে এর আমি স্ট্রাকচারটা এঁকে দেখাই, দেখো এমনি কি রেখাচিত্র এঁকে দেখাই। তাহলে কার্বন, এই একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। গঠন যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এর গঠনটা হচ্ছে কিন্তু সুষম চতুস্তলাকার। সুষম চতুস্তলাকার এর গঠন। তাহলে sp3 হাইব্রিডেশনের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এর গঠন কিরকম হবে না চতুস্তলাকার। চতুস্তলাকার। কেমন? 2 নম্বর পয়েন্ট চতুস্তলাকার গঠন আকৃতি। 2 নম্বর পয়েন্টটা কি? এদের মধ্যে যে HCH বন্ধন কোণ, HCH যে বন্ধন কোণ, কেমন? বা এখানে তুমি যদি দেখো তাহলে HCC যে বন্ধন কোণ, HCC বন্ধন কোণ, আবার HCH বন্ধন কোণ, এইগুলো কিন্তু দুটোই HCC, তার মানে কি বললাম? বন্ধন কোণ HCC, আবার বন্ধন কোণ HCH, সবটাই কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট হবে। কেমন? এদের ক্ষেত্রে বলছি, কিন্তু এর ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমের জন্য আমরা বেন্স রুল আর ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি পড়বো পরে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে সবই হচ্ছে সিগমা বন্ড। তাহলে এখানে কার্বনের ক্ষেত্রে যদি আমরা ধরি 4টি সিগমা বন্ড, 4টি সিগমা বন্ড হয়েছে। চতুর্থ হচ্ছে যেখানে 4টি সিগমা বন্ড হলো, আর হচ্ছে এদের মধ্যে যে এস ক্যারেক্টারের ব্যাপার নিয়ে আলোচনা করছি। দেখো আরও পরে ডিটেলে আরও আলোচনা হবে। কি ব্যাপারটা? এখানে যে হাইব্রিডেশন হয়েছে সেটাকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, মানে এই হাইব্রিডেশনে sp3 হাইব্রিডেশনে কতটা এস অরবিটাল অংশগ্রহণ করেছে, কতটা পি অরবিটাল অংশগ্রহণ করেছে। তাহলে এখানে একটি এস ও তিনটি পি অরবিটাল অংশগ্রহণ করেছে। তাহলে এস ক্যারেক্টার হচ্ছে, দেখো এস ক্যারেক্টার কত না 25%, তাই না? 25%। আশা করি ক্লিয়ার। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে চতুস্তলাকার গঠন আকৃতি হয় সাধারণত, এর ব্যতিক্রম আছে। বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এরও ব্যতিক্রম আছে। 4টি সিগমা বন্ড হয়, আর এটাও ব্যতিক্রম আছে। আবার নিঃসঙ্গ ইলেকট্রন জুড়ে থাকতে পারে, একটা এস আর 3টে পি অরবিটাল ব্যবহৃত হয়, ব্যতিক্রম নেই। এস ক্যারেক্টার 25%, এরও কিন্তু কম বেশি হতে পারে। তাহলে সেগুলো ব্যতিক্রম নিয়ে পরে আলোচনা করবো। আজকে ব্যাপারটা বলে শুধু হাইব্রিডেশন কি। তাহলে এই গেল sp3 এর ব্যাপার। এবার যাচ্ছি আমরা sp2 সংকরায়নের ক্ষেত্রে। sp2 সংকরায়ন করতে গিয়ে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইথিলিনকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যাচ্ছি কোনটা নিয়ে আলোচনা না sp2 কে নিয়ে আলোচনা, আর কি ইথিলিন C2H4 একে নিয়ে আমরা আলোচনা করব। কেমন? একে নিয়ে আলোচনা করা হবে। তাহলে C2H4 এর যদি আমরা প্রথমে গঠনটা ভেবে নিই, ক্লাস 10-এ পড়েছো। যদি কারো ক্লাস 10 ভুলে যাও, বইগুলো একটু দেখো, বা আমার ভিডিও আছে সেখানে ক্লাস 10-এর কোভ্যালেন্ট কম্পাউন্ড, সমযোজী যৌগ নয়, ওখানে আছে জৈব যৌগ, সেই পার্টটা অর্গ্যানিক কম্পাউন্ডসের পার্টটা একটু দেখো। তাহলে কার্বন সবসময় 4টে বন্ধন, তাহলে সি দুটো কার্বন আছে, আমি আঁকলাম একটাই বন্ধন ধরলাম। এবার কটা হাইড্রোজেন আছে? 4টে, তাহলে দুজনকার মধ্যে ভাগ করে দাও 4টে। তাহলে এখনো কার্বন একটা করে বন্ধন বাকি আছে, সেটা হচ্ছে এটা, কারণ হাইড্রোজেন একটার বেশি বন্ধন করবে না। তাহলে এটা যদি হয় তাহলে এবার দেখো এর গঠনে আমরা স্ট্রাকচারে যাচ্ছি বা সংকরায়নে যাচ্ছি, তাহলে
কার্বন সেম একইভাবে আমরা একবারে গ্রাউন্ড স্টেট আর আমি লিখছি না, একবারে এক্সাইটেড স্টেট লিখছি, কারণ কার্বনকে 4টে বন্ধন করতেই হবে। তাহলে কার্বন ইন এক্সাইটেড স্টেট, তাহলে কার্বন যদি এক্সাইটেড স্টেটে থাকে তাহলে কি গঠনাকৃতি পায়, কীরকম ইলেকট্রন বিন্যাস পায় না 2s আর 2p-তে সব কটাতে একটা করে অযুগ্ম ইলেকট্রন থেকে যায়, কেমন? এটা হচ্ছে ওর এক্সাইটেড স্টেটে ওর ইলেকট্রন বিন্যাস, কার্বন ইন এক্সাইটেড স্টেট হলো। এবার C2H4, তাহলে কার্বন ইন C2H4 সেটা কি? দেখো এইমাত্র ছবিটা যেটা আঁকলাম সেটা যদি ফলো করো তাহলে দেখবে যে একটা কার্বনের সঙ্গে আর একটা কার্বনের সিগমা বন্ড হয়েছে একটা, আর কি দুটো হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড হয়েছে, কেমন? আর একটা কার্বনের, তাহলে কি বললাম, এই কার্বনের সঙ্গে এই কার্বনের একটা সিগমা, দুটো এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেনের সিগমা, এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেনের সিগমা, আর একটা হচ্ছে এদের মধ্যে পাই বন্ড, তাই তো? তাহলে এই হচ্ছে ওদের দুটো, তাহলে তিনটে এক একটা কার্বনের তিনটে সিগমা একটা পাই। তার মানে এই কার্বনের যে সংকরায়ন হবে, এই কার্বনটাও sp2, এই কার্বনটাও sp2, কেমন? আগেরটা যেমন C2H6-এ দুটো কার্বনই কিন্তু sp3, আমি একটা দিয়ে দেখিয়েছি তোমাদের। তাহলে এটা যদি হয় তাহলে আমি ইলেকট্রনটা দেখাই, তাহলে এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, কেমন? তাহলে C2H4 এতে যে কোনো একটা কার্বন 1 বা 2 যে কোনো একটা কার্বনকে ধরে আমরা কি পাচ্ছি না ও একটা কার্বনের সঙ্গে কি করছে না সিগমা বন্ড করছে, তাহলে একটা কার্বনের সঙ্গে সিগমা, এটা ধরো সিগমা, আর একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা, আর একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা, আর একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা, তারপর পাই বন্ধন ফর্ম হচ্ছে কার সঙ্গে না কার্বনটার সঙ্গে একটা পাই বন্ধনটা ফর্ম হচ্ছে, কেমন? তাহলে এই হচ্ছে ওর গঠন। তাহলে সংকরায়ন, তাহলে এখানে কটা এস কটা পি ব্যবহৃত হচ্ছে, এটা আমার ছিল 2s আর 2p, কটা এস কটা পি, একটা এস, এই যে এস, আর দুটো পি, তাহলে p2, ওই জন্য বলা হচ্ছে এটা sp2 সংকরায়িত, কেমন? ক্লিয়ার আশা করি। এবার sp2 সংকরায়িত ওর গঠনটা কীরকম হবে সেই ব্যাখ্যাতে আমি যাচ্ছি। তো দেখো এর গঠনটা কীরকম হয়, এর গঠন হচ্ছে দেখো কার্বন, দুটো কার্বন, এই কার্বন একটা আর এই কার্বন একটা, এরা নিজেদের মধ্যে কি করছে একটা সিগমা বন্ড করছে, আর একটা কি বন্ড করছে পাই বন্ড। এবার দেখো সিগমা বন্ড আগের দিনই বলেছিলাম সিগমা বন্ডের কি হয় মুখোমুখি অভিলেপন হয়, আর পাই বন্ডের ক্ষেত্রে কি হয় পাশাপাশি সাইড বাই সাইড ওভারল্যাপ হয়। তাহলে এর ক্ষেত্রে ধরো এই একটা পি অরবিটাল, এটা হচ্ছে নিয়ে একটা পি অরবিটাল, দুটোকেই দেখানো হলো, আর এর একটা পি অরবিটালকে এইভাবে দেখানো হলো, দুটো নিয়েই কিন্তু একটা পি অরবিটাল, কেমন? ওই যেটা আমরা ছোট করে আগেরটা আঁকলাম সেটা হচ্ছে এইটা, যেমন এখানে যদি আমি ছোট করে আঁকি এটা যদি এস অরবিটাল ইউজ হচ্ছে, এবার হাইড্রোজেনের ক্ষেত্রে যখন আঁকবো ধরো এটাকে আমরা এখানে বড় করে দেখালাম পাই বন্ধন দেখানোর জন্যে, আর এখানে আর একটা থাকবে, কেমন? এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে করতে হবে একে, আর একটা হাইড্রোজেনের সঙ্গে করতে হবে, তাহলে এই হচ্ছে কার্বন। এবার দেখো হাইড্রোজেনগুলো কি হয় না এস দিয়ে এই বন্ধন, এস দিয়ে এই অভিলেপন, এখানে এই অভিলেপন, আর এখানে হচ্ছে এই অভিলেপন, ক্লিয়ার? এবার এই যে পাই বন্ধন গঠিত হয় তাদের তো আমরা এভাবে দেখাতে পারি না, তাই এটাকে দেখাচ্ছি, এই যে পাই বন্ধন, এটা তো আমরা কিন্তু দুটো নয়, এটা অ্যাট্রাকশন ফোর্স দিয়ে একটাই হচ্ছে, পাশাপাশি অভিলেপন দিয়ে, কেমন? তাহলে এই হচ্ছে ওকে দেখতে আরো সুন্দর করা যায় ছবি, সেটা তোমরা এখানটা কালো দিয়ে ভরাট করে দিলে, এখানটা নীল দিয়ে তো যাচ্ছি না, এখানে ধরো হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হচ্ছে ওর সংকরায়নটা বা কক্ষকগুলো কীভাবে অভিলেপন করছে সেটা বললাম। এবার এর এমনি যদি সাধারণ দেখাই তাহলে কীভাবে হবে, রেখাচিত্র দেখাই, তাহলে এই দেখো ডবল বন্ড সি, একটা সিগমা একটা পাই,
একটা সিগমা, একটা পাই, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এটা কি সিগমা, এটা সিগমা, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, কেমন? তাহলে এটা সিগমা, এটা সিগমা। তাহলে এদের গঠন কি হচ্ছে আমরা কোনো সময় পুরোটা দেখব না। একটা sp2 এর জন্য গঠন তারা কীভাবে দেখব না, এই কার্বনটার সঙ্গে এই তিনটে পরমাণু কি গঠনে আছে। দেখো এই কার্বনটার সঙ্গে এই তিনটে পরমাণু দেখো ত্রিভুজ আকার গঠনে আছে। আবার এই কার্বনটার সঙ্গে এইটা, এটা আর এটা, এই তিনটে পরমাণু কি গঠনে আছে? ত্রিভুজ আকার গঠনে আছে, ট্রাইগোনাল শেপে আছে, ট্রাইগোনাল শেপে আছে, কেমন? তাই তো। তাহলে ফার্স্টে আমরা এর বৈশিষ্ট্যের মধ্যে যেটা যাব সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ত্রিকোণাকার গঠন আকৃতি, ত্রিকোণাকার গঠন, কেমন? 2 নম্বর পয়েন্ট আমরা যেটা যাব কি না, এর ক্ষেত্রে কি হয়, এই যে HCC এই বন্ধন কোণের মান বা HCH এই বন্ধন কোণের মান সবই হয় 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে HCH অথবা HCC বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। এখানে তিনটি সিগমা বন্ড থাকে, এখানে তাহলে পার্সেন্ট এস ক্যারেক্টার কত? তাহলে এখানে একটি এস আর দুটি পি অরবিটাল ব্যবহৃত হচ্ছে, তাহলে এস ক্যারেক্টার কত? 33.33%, কেমন? তাহলে এই হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। চলো দেখো sp হাইব্রিডাইজেশনের আমি একটা করছি আর একটা নিজেরা করবো, এছাড়াও আমি ওগুলো বলবো, এটা একটা আমি দেখে যাচ্ছি, সবই তো জৈব যৌগ, মানে জৈব যৌগ দিয়ে বললাম, এটা একটু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড দিয়ে দেখাচ্ছি, কেমন? তাহলে দেখো sp হাইব্রিডাইজেশনে তোমরা যেটা করবে সেটা হচ্ছে C2H2 অ্যাসিটিলিনটা নিজেরা করবে, যেমন আমি দেখাচ্ছি CO2টা দেখাচ্ছি, কেমন? তাহলে CO2 এর গঠন কীরকম? তাহলে ফার্স্ট আবার সেই কার্বনের এক্সাইটেড স্টেট, কার্বন ইন এক্সাইটেড স্টেট, তাহলে কি না এই আর এই 2s আর 2p। নাও কার্বন ইন CO2, তাহলে CO2 এর গঠনে যাই, তাহলে দেখো কার্বনকে 4টে বন্ড করতেই হবে আর অক্সিজেনের গঠন 2টো করে, তাহলে এই দুটো, এই দুটো, ঠিক আছে? তাহলে দেখো ওখানে কার্বন দুটো অক্সিজেনের সঙ্গে দুটো সিগমা বন্ড আর দুটো পাই বন্ড করেছে, তাই না? তাহলে এখানে CO2-তে আমরা যাব CO2, তাহলে কার্বন দুটো অক্সিজেনের সঙ্গে একটা করে সিগমা বন্ড, একটা করে সিগমা, অক্সিজেনের সঙ্গে সিগমা, অক্সিজেনের সঙ্গে একটা সিগমা, আর অক্সিজেনের সঙ্গে পাই, অক্সিজেনের সঙ্গে পাই। বারবার বলছি, এই যে বাড়িয়ে দিচ্ছি এটা অন্য কোনো মিন নয়, দুটোকে ইলেকট্রনগুলোকে আলাদা করে দেখানো বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এখানে কটা অরবিটাল ব্যবহৃত হলো সিগমা বন্ধন করতে? তাহলে একটা এস আর একটা পি, ওই জন্য এর সংকরায়ন হচ্ছে sp, ক্লিয়ার ব্যাপারটা? এবারে এর আমরা স্ট্রাকচারে যাচ্ছি, দেখো তাহলে কার্বন এই একটা অক্সিজেনের সঙ্গে তাহলে এই কার্বন, একটা কার্বন অক্সিজেনের সঙ্গে একটা সিগমা বন্ড, মানে মুখোমুখি অভিলেপন, অক্সিজেনের সঙ্গে একটা সিগমা বন্ড, মুখোমুখি অভিলেপন। অক্সিজেন কিন্তু পি অরবিটাল ইউজ হচ্ছে, তাই এইভাবে আমরা আঁকলাম, অক্সিজেনের সঙ্গে একটা, দুটো অক্সিজেনের সঙ্গে একটা করে সিগমা বন্ড। এবার কি হয়েছে, একটা করে আবার পাই বন্ড আছে, একটা করে আবার পাই বন্ড আছে, এই অক্সিজেনের জন্য এই,
যেমন এই অক্সিজেনের জন্য এই, এর এখানে একটা এই, কেমন, তাহলে এই হচ্ছে ওদের মধ্যে পাই বন্ড গড়ে উঠছে। কেমন, তাহলে এই হচ্ছে CO2 এর স্ট্রাকচার হলো। এখানে এবার ওটাকে যদি আলাদা করে দেখাতে যাও তাহলে এই ও, কেমন। এবার এর যদি আমরা রেখাচিত্র করি তাহলে C ডবল বন্ড O ডবল বন্ড O, তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, মানে এর স্ট্রাকচারটা কি লিনিয়ার, কেমন, মানে সরলরৈখিক। তাহলে SP এর বৈশিষ্ট্যে আমরা যাচ্ছি। 1 নম্বর হচ্ছে এর সরলরৈখিক গঠন বা লিনিয়ার গঠন, সরলরৈখিক। 2 নম্বর হচ্ছে বন্ধন কোণ, এখানে কি OCO, এই বন্ধন কোণ এখানে ক্ষেত্রে কি হবে HCC, এই বন্ধন কোণ হবে, কেমন। তাহলে এই বন্ধন কোণের মান কত, 180 ডিগ্রি। 3 নম্বর হচ্ছে কতগুলো S কতগুলো P ব্যবহৃত হয়েছে, না একটি S আর একটি P ব্যবহৃত হয়েছে, কেমন। 4th হচ্ছে সিগমা বন্ধন কটা, 2টি সিগমা বন্ড, সিগমা। 5 নম্বর কি, S ক্যারেক্টার কত, না 50%, কেমন। তাহলে এই হচ্ছে আমাদের SP সংকুরায়িত। নেক্সট এবার আমরা একটা লাস্ট আর একটা পয়েন্ট বলছি, সেটা কি না কত, যদি ডি ব্যবহৃত হয় তখন কীরকম ঘটনা ঘটে, মানে সংকরায়নে ডি অরবিটালও ব্যবহৃত হচ্ছে। তার জন্য আমি একটা এক্সাম্পল বলি, PCl5 এর এক্সাম্পলটা দিই, এটা পরেও কাজে লাগবে, তাই আমি এই এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে আমি এর পরেটা যেটা যাচ্ছি PCl5 দিয়ে, এবার এর কই সংকরায়ন হবে সেই ব্যাপারটা আমরা নিজেরা করব, কেমন, এর কি সংকরায়ন হবে সেটা আমরা নিজেরা বুঝবো। দেখো ফার্স্ট হচ্ছে P ফসফরাস ইন গ্রাউন্ড স্টেট, সেটা করি। ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে এই হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন, 3p3 ওর ইলেকট্রনিক, ক্লোরিন হলে 3p5 হলো, কেমন। তাহলে এই হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন, 1s2 2s2 2p6 3s2 3p3, এই হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে 3s 3p 3dটা ভ্যাকেন্ট পড়ে আছে, কেমন। তাহলে ইলেকট্রন কি না, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে। তাহলে PCl5 ক্লোরিন কটা করে বন্ড করে, একটা করে। তাহলে এখানে ফসফরাসকে কটা বন্ড করতে হবে, 5টা। তাহলে ফসফরাস ইন এক্সাইটেড স্টেটে তাহলে কি হবে, 3s যা আছে রইল, 3p যা আছে, এবার এখান থেকে ইলেকট্রন কি হবে, দেখো এখান থেকে একটা ইলেকট্রন, S থেকে একটা ইলেকট্রন D তে স্থানান্তরিত হলো 5টা বন্ধন করার জন্য। এবার ফসফরাস ইন PCl5 তাহলে কি এই, এটা 5টা। এবার প্রত্যেকটা একটা করে বন্ধন করছে, তাহলে প্রত্যেকটাই সিগমা বন্ড হবে, তাহলে প্রত্যেকটাই হয় কি না সিগমা বন্ড, ক্লোরিনের সঙ্গে Cl এর সঙ্গে সিগমা, Cl এর সঙ্গে সিগমা, Cl এর সঙ্গে সিগমা, Cl এর সঙ্গে সিগমা, কেমন। তাহলে এর ক্ষেত্রে এর স্ট্রাকচারটা, এর ক্ষেত্রে কটা s অরবিটাল কটা p অরবিটাল ব্যবহৃত হলো, না s অরবিটাল ব্যবহৃত হলো একটা, p অরবিটাল ব্যবহৃত হলো 3টে, আর d অরবিটাল একটা। তাহলে এর সম্প্রসারণ কি হলো,
sp3d এর সংকরায়ন। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তাহলে sp3d সংকরায়ন। এখন sp3d সংকরায়নের বৈশিষ্ট্য দিয়ে যাচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে এগুলো আমরা পরে আরও পড়বো কী ধরনের স্ট্রাকচার হয়। sp3d হলে হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, পিরামিডীয়। 2 নম্বর হচ্ছে এদের ক্ষেত্রে বন্ধন কোণ এখানে একটু ঝামেলা আছে। কীরকম? যদি আমরা একটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচার আঁকি, ভালো করে লক্ষ্য করো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় ব্যাপারটা কি। তাহলে দেখো এই ধরনের গঠনাকৃতি হয়। এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই ওপরে একটা ক্লোরিন থাকে, এই একটা ক্লোরিন থাকে। কেমন? এই যে পিসিএল, এইখানে যে সিএল পিসিএল, এই যে বন্ডটা, এই যে বন্ডটা, কেমন? এই বন্ডটা, বা এটাকে এইভাবে এইখানটা না দেখিয়ে আমি এই দিকটা যাই তাহলে অসুবিধাটা কম হবে। এই বন্ডটা, এগুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল। এই যে অ্যাঙ্গেলটা, এটা হয় ইকুয়েটোরিয়াল পিসিএল যে বন্ডগুলো আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল। ইকুয়েটোরিয়াল মানে একই অনুভূমিকে আছে। এর মানটা হয় 120 ডিগ্রি হয়। কেমন? কিন্তু যদি আমরা এই দিকের বন্ডটা দেখি, তো আমরা কোন বন্ডের কথা বলছি? এই থেকে এই, মানে অ্যাক্সিয়াল যে আছে সিএল পরমাণুগুলো, সেগুলো কত হবে? 180 ডিগ্রি। কেমন? আবার দেখো যদি আমরা এই বন্ডটা দেখি, মানে এই অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা, এইটা, এটা তো লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। কেমন? তো এখানে বন্ধন কোণটা কিন্তু পজিশনের ওপর ডিপেন্ড করছে। কি কি হতে পারে? 120 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। ঠিক আছে? তাহলে এই ব্যাপারে আমি বলছি না। তাহলে শুধু এখানে আর একটা নিয়ে আলোচনা হবে, সেটা কি? একটা এস, একটা 3টে পি আর একটা ডি অংশগ্রহণ করছে। এর থেকে বেশি আর কিছু এখানে বলা যাবে না। যেমন তাহলে এই হচ্ছে আমাদের PCl5, যেখানে আমরা কি কি সংকরায়ন করলাম? sp3d সংকরায়ন পড়লাম। এখন এখানে আমি যা কিছু আলোচনা করলাম সবই দেখো কি না সিগমা বন্ড আর পাই বন্ড নিয়ে। লোন পেয়ার নিয়ে কিন্তু আমি আলোচনা এখনো করিনি। তাহলে লোন পেয়ার নিয়ে একটা আলোচনা হোক, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। তাহলে লোন পেয়ার যদি ভাবো, তাহলে দেখো জলের অণুতে লোন পেয়ার আছে, বা তুমি H2S এর ক্ষেত্রেও বলতে পারো। H2Sটা প্রথমেই দেখিয়েছিলাম, সেখানে আরো ডিটেলে একটা আলোচনা করে দিচ্ছি। আমরা জল দিয়ে বলে দিচ্ছি, জল H2O। তাহলে অক্সিজেন আমি একবারে এখানে কটা বন্ধন করতে হবে? 2টো। তাহলে অক্সিজেন ইন গ্রাউন্ড স্টেট। তাহলে দেখো অক্সিজেনে কি 1s2 2s2 2p4। তাহলে দেখো এই হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন, 2s2 2p4, 2s আর 2p, এই হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন। কেমন? এই হচ্ছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন। এখন একে কটা বন্ধন করতে হবে? 2টো। তাই এখানে এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এখানে এমনি হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে। তাহলে অক্সিজেন একবারে আমরা লিখে দিতে পারি ইন H2O। তাহলে দেখো কি হচ্ছে, এই হাইড্রোজেনের সঙ্গে একটা সিগমা, এই হাইড্রোজেনের সঙ্গে একটা সিগমা, হাইড্রোজেন সিগমা, হাইড্রোজেন সিগমা। কিন্তু এখানে কটা বন্ধনে অংশগ্রহণ করলে আমরা কিন্তু লোন পেয়ারকে ধরতে হবে। আমরা লোন পেয়ার, এটাও লোন পেয়ার, একে ধরতে হবে। তাহলে এখানে সংকরায়ন হচ্ছে sp3 কিন্তু। কেমন? তাহলে এখানে হচ্ছে sp3। এর গঠন কীরকম হয়? অক্সিজেন এরকম দুটো লোন পেয়ার খরগোশের কানের মতন হয়ে থাকে, আর এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এখানে কিন্তু কোণের একটু ডিফারেন্স হয়, সেগুলো নিয়ে আমরা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি বা বেন্টস রুল দিয়ে আমরা ব্যাখ্যা করব। কেমন? তাহলে এই গেল হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের আন্ডারে হাইব্রিডাইজেশন, তার আগে ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা। দেখো এখানে
এটা পড়ার পর আমাদের আর একটা জিনিস বলে দিই, যে আমরা কোনো একটা অণু দেখে সংকরায়ন ওর কীভাবে ক্যালকুলেট করতে পারি, মানে sp3d বা sp3 বা sp, এগুলো আমরা সহজে কীভাবে ক্যালকুলেট করতে পারি। তার জন্য একটা সংকরায়ন সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? h ইকুয়াল টু, এটা হচ্ছে সংকরায়ন সংখ্যা, h ইকুয়াল টু হাফ ইন্টু v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। কেমন? এই হচ্ছে একটা ফর্মুলা। কি জিনিসগুলো? এইচ হচ্ছে সংকরায়ন সংখ্যা, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ভিটা কি? যেটা কেন্দ্রীয়, যার সংকরায়ন আমরা নির্ণয় করছি, যে কেন্দ্রীয় পরমাণু তার ভ্যালেন্সি বা তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। এক্সটা কি? ওই যৌগটার মধ্যে ওই যে কেন্দ্রীয় পরমাণু তাতে কতগুলো একযোজী পরমাণু লেগে আছে, যাদের যোজ্যতা এক, সেরকম কতগুলো পরমাণু লেগে আছে। সিটা কি? ওই যে আমরা কোনো একটা অণুও করতে পারি, কোনো আয়নের কেন্দ্রীয় পরমাণুরও সংকরায়ন বের করতে পারি। তাহলে যদি আয়ন হয়, সে ক্যাটায়ন না অ্যানায়ন? যদি ক্যাটায়ন হয় তাহলে তার চার্জ কত, সেই চার্জটাই হচ্ছে এটা। যদি যেমন ধরো NH4+, তাহলে এখানে চার্জ কত? একটা, তাহলে এখানে এক বসবে। কেমন? আর এটা হচ্ছে যদি অ্যানায়ন হয় তার কত চার্জ, যেমন ধরো SO4 2-, তোকে আমাকে বললো SO4 2- এ সালফারের জারণ স্তর বের করো, তাহলে এটা কত হবে না, সালফারের হাইড্রেশন নাম্বার বের করো, তাহলে এর ক্ষেত্রে এটা কত হবে? এটা হবে 2। সি কত হবে? নীল, নেই, কারণ পজিটিভ চার্জ নেই, নেগেটিভ চার্জ এখানে, তাহলে এইভাবে করতে হয়। যেমন সেই ব্যাপারটা নিয়ে আমি কটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো, যেমন ফার্স্টে আমরা দেখাই NH3 এর কথা। NH3 বললো এখানে নাইট্রোজেন পরমাণুটা কি সংকরায়িত আছে বলো। তাহলে দেখো, এখানে প্রথমে আমরা হাইড্রেশন নাম্বারটা বের করবো। তাহলে এখানে H ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু ভি, নাইট্রোজেনের বহিস্থ কক্ষে ইলেকট্রন কটা? 5টা, তাহলে 5 বসলো, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা এখানে কটা? হাইড্রোজেন একযোজী পরমাণু, তাহলে 3টে, এটা না ক্যাটায়ন না অ্যানায়ন, তাহলে এখানেও 0 প্লাস 0। কেমন? তাহলে এখানে দেখো সংকরায়ন কি হচ্ছে? হাফ সংকরায়ন সংখ্যা ইন্টু 8 মানে হচ্ছে 4। তাহলে 4 মানে একটা এস একের বেশি হয় না, তাহলে কটা বাকি রইলো? 4-এর মধ্যে একটা হয়ে গেল, তাহলে আর কটা বাকি রইলো? -1, তার মানে 3টে বাকি রয়েছে, তাহলে পি 3টেই হয়, তাহলে sp3। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এর হচ্ছে সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়িত হবে। যতগুলো হাইড্রেশন নাম্বার হবে সেই অনুযায়ী আমরা কক্ষক লিখে দেবো। 4 হলে একটা এস, 3টে পি। এই 3 হতো, তাহলে কি হতো? একটা এস, 2টো পি। এস সবসময় আগে হবে, তারপর পি, তারপর ডি। একইভাবে আমরা PCl5 এই নিয়ে একটা আলোচনা করি। দেখো, তাহলে PCl5 এর যদি কথা বলি, তাহলে PCl এই মাত্র আমরা করলাম, সেটা দেখো হাফ, ফসফরাসের বাইরের কক্ষেও 5টা, প্লাস এবার একযোজী পরমাণুর সংখ্যা ক্লোরিন 5টা, না ক্যাটায়ন না অ্যানায়ন, 0 0, তাহলে কত হলো? হাফ ইন্টু 10, আমার কত হচ্ছে? 5। তাহলে দেখো sp3 4টে হলো, একটা ডি। কেমন? তাহলে এই হচ্ছে হাইব্রিডেশন সংখ্যা বের করে হাইব্রিডেশন নির্ণয় করার পদ্ধতি। এবার SO4 এর সালফারে যাচ্ছি। দেখো, আয়নের একটা বলি, SO4 এর 2- এর সালফার। তাহলে SO4 2- এর আমরা সালফারে যাব। তাহলে এখানে কটা? হাফ ইন্টু 6টা ইলেকট্রন, প্লাস একযোজী পরমাণু এখানে নেই, কারণ অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, 0। ক্যাটায়ন নেই, 0। অ্যানায়নের চার্জ কত আছে? 2 আছে, কারণ এখানে কি সংকরায়িত হলো? হাফ ইন্টু 8, তার মানে হচ্ছে 4, তার মানে সংকরায়ন হবে sp3। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হাইড্রেশন নাম্বার। এবার আর একটা এখানে সূত্র করতে হবে, যেমন ধরো অ্যামোনিয়া NH3 তে তোমরা কি দেখলে? সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়ন, এই একটু আগে বললাম। তাহলে কিভাবে? আছে তো 3টে হাইড্রোজেন, তাহলে আরেকটা কি হলো? আরেকটা হচ্ছে লোন পেয়ার, তাই না? ওই জন্যই sp3 হচ্ছে। এবার আমরা কোনো একটা যৌগের মধ্যে গোটা লোন পেয়ার আছে, সেটার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করি। সেটা কি? যৌগের মধ্যে উপস্থিত লোন পেয়ারের সংখ্যা, যদি L হয়, ঠিক আছে, L ইকুয়াল টু হয় H - X - D, এটা হয়। তাহলে Hটা কি? হাইব্রিডেশন নাম্বার। Xটা কি? Xটা হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা,
আর ডিটা কি, ডিটা হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, যেমন অক্সিজেন দ্বিযোজী পরমাণু কেমন। তাহলে আমরা NH3 দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। NH3 মাত্র হাইব্রিডেশন নাম্বার কত পেলাম না, হাইব্রিডেশন নাম্বার হচ্ছে 4 পেয়েছি, H = 4 এইমাত্র করেছি বলে এটা বলছি। তাহলে 4 বসালাম। কতগুলো একযোজী পরমাণু আছে, 3টে। দ্বিযোজী পরমাণু কিছু আছে না, নেই, তার মানে এর লোন পেয়ার কটা হবে, একটা। জল H2O, L of H2O, এইমাত্র আগে আমি দেখালাম ওর সংকরায়ন কত, sp3, তার মানে হাইব্রিডেশন নাম্বার কত হবে, 4। একযোজী পরমাণু এখানে কার করছি আমরা, অক্সিজেনের করছি, যেমন যেটা সেন্টার এখন তাকে কিন্তু ধরলে হবে না, যেমন কিন্তু এখানেই বলছি দেখো, এখানে তাহলে অক্সিজেনের মাথায় আমাকে দেখতে হবে ওটা সেন্টার অ্যাটম। তাহলে এখানে একযোজী পরমাণু কটা, 2টো কেমন। এবার দ্বিযোজী পরমাণু কত, তোমরা বলবে অক্সিজেন তো স্যার দ্বিযোজী পরমাণু, তাহলে এটা ধরবো না, সেন্টার অ্যাটমকে ধরলে হবে না কেমন। তাহলে এখানে কত হচ্ছে, 0। আমরা কটা লোন পেয়ার আছে, 2টো। দেখো গঠন এঁকেছিলাম, 2টোই লোন পেয়ার ছিল, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে সংকরায়ন, তোমাদের এটা নিয়ে পড়তে হবে। নেক্সট দিন যেটা বললাম সেটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আর বেনস রুল কেমন।